অস্থিরতার মানসিক দুশ্চিন্তার মধ্যে যারা থাকে তারা কি আসলে শান্তিতে আছে মনে করেন? দেখলে মনে হবে কত শান্তিতে আছে, কিন্তু এরা আসলে শান্তিতে নাই। এদের ছোট থেকে বুড়ো পর্যন্ত কেউ শান্তিতে নাই। এজন্য দেখবেন মাঝে মাঝে ইসরায়েলের ভেতরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হয়। দেখেন না জীবনে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আরে বেটা, এত শান্তিতে যদি থাকে আন্দোলন কি আছে? তার মানে ওরা শান্তিতে নাই। ওরা শান্তিতে নাই বলে ওরা 2 দিন পর পর রাস্তায় নামে। এদের বিরাট একটা অংশ তাদের পতন চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন তোরা শান্তিতে থাকতে পারবে। কারণ মানুষকে যারা অশান্তিতে রাখে তাদেরকে অশান্তিতে যিনি রাখেন তিনি কে? নানান দিক থেকে বর্তমান ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে বিশ্লেষক ওলামায়ে কেরাম বলে আল্লাহ তাআলা না করুক, না জানি আবার এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু হয়ে যায়, যেখানে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর কোটি কোটি মানুষ। ইরান শিয়া মতাদর্শে বিশ্বাসী। শিয়া মতাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ছাড়া বুঝতে পারবেন না। শিয়া মতাদর্শের সাথে আমাদের বিন্দু মাত্র মিল নাই। আমাদের থেকে সম্পূর্ণ উল্টা তারা। এমন অনেক আকীদা আছে যেগুলো কুফরি পর্যন্ত হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে, ওই যে একজন প্রশ্ন করছে যে ইরান এবং ইসরায়েল, একজন ইহুদি একজন শিয়া, সাপোর্ট করবো কাকে? আমি ইরানকে এই মুহূর্তে সমর্থন করছি, তার মানে এই না যে আমি তার মতাদর্শকে সমর্থন করছি। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমি ইরানের কর্মপদ্ধতিকে সমর্থন করছি। সে যেটা করছে আমি এটা সমর্থন করছি। তার কারণ মুসলমানদের জন্য শিয়া যতটা না ক্ষতিকর, ইহুদিবাদ তার চেয়ে কম ক্ষতিকর না বেশি? আমি এর জন্য বারবার আপনাদেরকে বলছি, ইরানের মতাদর্শ গ্রহণ করার কোনো দরকার নাই। ইরানের মতাদর্শ আমরা গ্রহণ করবো না, তারা সে মতাদর্শে বিশ্বাসী। তবে ইরানের কর্মপদ্ধতিটা দেখেন। ইরানের কর্মপদ্ধতি কি? ইরান 1979 সাল, কত সাল? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়, মানে শিয়াদের ইসলামী বিপ্লব যেটা, সেটা হয় 79 সালে। 79 সাল পর্যন্ত আমেরিকার 5 একজন ব্যক্তিকে ইরানের ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছিল। রেজা শাহ। রেজা শাহকে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে নামিয়ে আয়াতুল্লাহ খামেনি তারা ক্ষমতা গ্রহণ করে। 79-তে ক্ষমতায় আসছে। আমেরিকার 5 দালালকে ক্ষমতা থেকে নামাইছে। সাথে সাথে আমেরিকা বিগত 40 বছর যাবৎ ইরানের সাথে সকল সম্পর্ক কাট করে দিয়েছে। এখনো পর্যন্ত ইরানকে তারা অর্থনৈতিকভাবে বয়কট, অস্ত্র শস্ত্র সব দিক থেকে বয়কট। বিগত 40 বছরে আমেরিকা ইরানকে তেমন বাহিরের কারোর সাথে কোনো চুক্তি করতে দেয় না। ইরান তার তেল বিক্রি করতে পারত না। ইরান অপর দেশ থেকে কোনো অস্ত্র কিনতেও পারত না। সব নিষেধ করে দিয়েছে আমেরিকা। 1980 সালে পাশ থেকে আক্রমণ করলো ইরাকের সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন আক্রমণ করলো ইরাকে। সাদ্দাম হোসেনের কাছে তখন কিছু অস্ত্র শস্ত্র ছিল। সে ফ্রান্স, রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিল, ওই মিসাইল ছুড়ল। সাদ্দাম হোসেন চেষ্টা করলো যে ইরানের আরো কিছু জায়গা জমি যদি আমার নিজের করে নেওয়া যায়। ওই মুহূর্তে ইরানের কাছে পয়সাও নাই, অস্ত্রও নাই। সাদ্দাম হোসেনের মিসাইল একের পর এক আসছে, ঠেকাবার মতো ক্ষমতাও নাই। আবার অস্ত্র শস্ত্র যে কিনবে তারও জায়গা নাই, কারণ কেউ বিক্রি করবে না, আমেরিকা নিষেধ করে দিচ্ছে। এই মুহূর্তে ইরান খুব কষ্টে লিবিয়া আর দক্ষিণ কোরিয়া থেকে গোপনে কিছু অস্ত্র শস্ত্র কিনে। এটার পরিমাণ এত কম যে ইরান যদি 100 মিসাইল ছোড়ে, ইরান হয়তো 2-1টা ছুটতে পারে। ইরান দেখলো না, এইভাবে কোনোদিন টেকা যাবে না। ইরানের আর্মি, ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী ছিল তখন অপ্রশিক্ষিত। বিজ্ঞানাগার ছিল না, রিসার্চ সেন্টার ছিল না। ইরান ওই মুহূর্তে চিন্তা করলো যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে কোন দেশ থেকে অস্ত্র আনতে পারবো, এইগুলা না ভেবে নিজের দেশকে এখন অস্ত্র তৈরি করতে হবে। আপনাকে আমি কেন বললাম যে আদর্শ গ্রহণ করা দরকার নাই, কর্মপদ্ধতি গ্রহণ করেন।
সফল হবেন। ইরান দেখলো আমেরিকা যেইভাবে আমার উপরে স্যাংশন দিছে, আমি অন্য কোনো দেশ থেকে কেউ আমার ভারী অস্ত্র দিবেও না, আমি কিনতে পারবো না, আমার টাকাও নাই, আমার টাকা হইলে আমার সুযোগও নাই, কিনতে দিবে না। এখন নিজেদেরকে বাঁচতে হলে অস্ত্র বানাতে হবে। অস্ত্র বানাবো কিভাবে? আমার বাহিনীরা অপ্রশিক্ষিত, আমার রিসার্চ সেন্টার নাই, আমার বিজ্ঞানাগার নাই, আমার সায়েন্টিস্ট নাই। ওই মুহূর্তে ইরান একটা চমৎকার সিদ্ধান্ত নিল, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে লিবিয়ার উত্তর কোরিয়া থেকে যেই অস্ত্র শস্ত্র কিনছে অল্প কিছু, এরা করলো কি, এগুলা বসে এগুলা খুব ধীরে সুস্থে খুলতে লাগলো, যে দেখি কোনটা কি লাগাইছে, কোনটার পরে কোনটা দিছে, এটা কোন জায়গায় কি ফিট করছে, কতটুকু দিছে। এভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। একটা অস্ত্রকে খুলে 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 পার্ট বাই পার্ট করলো, সবকিছু দেখলো, এরপরে আবার এটাকে লাগালো, এরপরে চিন্তা করলো যে তাহলে আমরাও কিভাবে কিছু বানাইতে পারি কিনা, করতে পারি কিনা। সেই চেষ্টা থেকে ইরান হাজারবার ব্যর্থ হয়েছে, পারে নাই, আবার ব্যর্থ হয়েছে, পারে নাই, আবার ব্যর্থ হয়েছে, পারে নাই, টাকা পয়সা নষ্ট হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু বান্দা যখন কোনো এক কাজে হাজারবার চেষ্টা করে, ওই কাজে তাকে সফলতা দেয় কি? এমন চোর আছে দেখবেন 10 বছর চুরি করছে, জীবনে কোনোদিন ধরা পড়ে নাই, মানে চুরি বিদ্যায় সে একজন মহাবিদ্যাবান। এমন আছে না নাই? তার কারণ কি? এই কাজে এই বান্দা এত বেশি চেষ্টা করছে, আল্লাহ এই কাজের এমন কিছু জ্ঞান তারে দিছে যেটা বাহিরের কাউরে দেয় নাই। তো বান্দা যেদিকে চেষ্টা করবে আল্লাহ তার ওদিকে দিয়ে দিবে। তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওই অস্ত্রগুলা খুলে খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে আজকে মধ্যপ্রাচ্যে ইরান তৃতীয় শক্তিশালী দেশ 40 বছরের মধ্যে। এবার ধরেন এই 1980 থেকে যদি ধরেন 2025, মধ্যপ্রাচ্যে 3 নাম্বার শক্তিশালী দেশ ইরান। তাও আবার নিজেদের অস্ত্রে শস্ত্রে, অর্থাৎ সামরিক সক্ষমতা, স্বনির্ভরতা চলে আসছে, কারো কাছে তাকাইতে হয় না। সেখানে বিগত 40, 50, 55 বছরে বাংলাদেশ এমন কি কি বানিয়েছে? কয়টা আয়রন ডম, কয়টা মিসাইল। আপনি বলবেন এগুলোর দরকার আছে? আরে ভাই, এগুলোর দরকার আছে অবশ্যই। তার কারণ বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র যার কাছে আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কাছে আছে, সীমান্তে শব্দ প্রহরী যার কাছে আছে, গোটা পৃথিবী তার কথা শুনতে বাধ্য। বিগত 55 বছরে বাংলাদেশে এত শত শত ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র প্রতি বছর বের হয়, বিসিএস ক্যাডার হয়েও বের হয়। আমাদের ভার্সিটিগুলোতেও কিন্তু বিজ্ঞানাগার আছে, রিসার্চ সেন্টার আছে, কিন্তু তা কেবলমাত্র সৌজন্যতা, ফরমালিটি এবং কিছু মার্কস খাতায় তোলার একটা মাধ্যম। 55 বছরে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে কোন একজন বিজ্ঞানী নতুন একটা কিছু উদ্ভাবন করেছে যেটা দেশের জন্য কাজে লাগছে, এমন কোন নজির আপনি দেখাতে পারবেন? কিন্তু 55 বছরে আমরা কত বিসিএস ক্যাডার বানায় দিলাম। বিসিএস ক্যাডার মানে কি আপনারা তো জানেন? বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন মানুষকে পাগলের মতো পড়া লাগে, পাগলের মতো হিতাহিত জ্ঞান হারাতে পড়াশোনা করা লাগে। দিন নাই রাত নাই, পড়তে পড়তে পাগল হয়ে যায় মানুষ। চুল কাটার সময় নাই, নখ কাটার সময় নাই, কত পড়াশোনা করে একজন মেধাবী ছাত্রকে বিসিএস ক্যাডার হওয়া যায়। তার মানে যে ব্যক্তি বিসিএস ক্যাডার হয়েছে সে আপনার আমার মতো বেকুব না, তার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি শুদ্ধি কাজে লাগায় মেধা খরচ করেই সে বিসিএস ক্যাডার হয়েছে। ওই বিসিএস ক্যাডারকে আপনি যদি নির্দিষ্ট একটা চাকরি আর কিছু টাকা পয়সা, দুনিয়ার চাকচিক্যের লোভ না দেখিয়ে তার মেধাটাকে যদি আপনি ভিন্ন খাতে খরচ করতেন, তার মেধাটাকে যদি আপনি আর্মস সেক্টরে কাজে লাগাতেন, তার মেধাটাকে যদি আপনি সায়েন্সের কোনো ল্যাবরেটরির মধ্যে কাজে লাগিয়ে দিতেন, তাহলে ওই বিসিএস ক্যাডার যে মেধা খরচ করে ওসি, ডিসি, এসি, এসপি হবে, এই বিসিএস ক্যাডার